আপনাদের সবাইকে গল্প পাঠের অনুষ্ঠানে স্বাগত। বইমেলা এবং অন্যান্য কিছু কাজের জন্য আমাকে কিছুটা ব্যস্ত থাকতে হয়েছে। সে কারণে কিছুটা বিরতি নিয়ে আবার আপনাদের সামনে গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের পাঠ করে শোনাব শিবরাম চক্রবর্তীর গল্প পরোপকারের বিপদ। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্বহিতৈষী, ইংরেজিতে যাকে বলে ফিলান্থ্রপিস্ট। একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিলান্থ্রপিজমের অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে। নানা সুযোগে ও দুর্যোগে ও আমাদের হিত করবেই একেবারে বদ্ধপরিকর। আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে। অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতৈষিকতার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি। হয়তো ফুটবল ম্যাচ জিতেছি, সামনে এক ঝুড়ি লেমনেড, দারুণ তেষ্টাও এদিকে। ও কিন্তু কিছুতেই দেবে না জল খেতে, বলেছে এত পরিশ্রমের পর জল খেলে হার্ট ফেল করবে। আমরা বলেছি করে করুক, তোমার তাতে কি, আহা মারা যাবে যে। জল না খেলেও যে মারা যায় দেখছো না। সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে, সেও ভালো। তখন ইচ্ছে হয়েছে আর একবার ম্যাচ খেলা শুরু করি, নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে, কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক। পরের উপকার করবার বাতিকে নিজের উপকার করার সময় পেত না ও। নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি। এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি, নিরঞ্জন বলে উঠল, দেখছো হিরণ্যাক্ষ দেখতে পাচ্ছ? কি আবার দেখব? সামনে ধুধু করছে মাঠ, একটা রাখাল গরু চড়াচ্ছে, দু একটা কাক চিল এদিক ওদিকে উঠছে হয়তো। এছাড়া আর কোনো দ্রষ্টব্য পৃথিবীতে দেখতে পেলাম না। ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম, হ্যাঁ দেখেছি, এক ফোঁটাও মেঘ নেই কোথাও। শিগগির যে বৃষ্টি নামবে সে ভরসা করি না। ধুর তোর মেঘ, আমি কি মেঘ দেখতে বলেছি তোমায়? ওই যে রাখালটা গরু চড়াচ্ছে, দেখছো না? অনেকক্ষণ থেকেই দেখছি। কি হয়েছে তাতে? গরুদের কোনো উপকার করেছ নাকি? নিশ্চয়ই। এই দুপুরের রোদে ঘুরলে বেচারাদের মাথা ধরবে না? না, গরু বলে মাথাই নয় ওদের, মানুষ নয় ওরা। বাড়ি নিয়ে যাক বলে আসি রাখালটাকে, সকাল বিকেলে এক আধটু হাওয়া খাওয়ালে কি হয় না? এই হলো গে বেড়ানোর সময়, এই কাঠফাটা রোদ্দুরে এখন এ কি? কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না। গরুদের অপকার করতে সে বদ্ধপরিকর। নিরঞ্জন হতাশ হয়ে ফিরে হা হুতাশ করে, দেখছো হিরণ্যাক্ষ বেটা নিজেও হয়তো মারা যাবে এই গরমে, কিন্তু দুনিয়ার লোকগুলোই এই একই রকম। পরের অপকারের সুযোগ পেলে আর কিছু চায় না, পরের অপকারের জন্যে নিজের প্রাণ দিতেও প্রস্তুত। যখন শুনলাম সেই নিরঞ্জন বড়লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাচ্ছে, তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যাক, এতদিনে তাহলে ও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে। তা না হলে নিজেকে ব্যারিস্টারি পড়তে বিলেত পাঠাচ্ছে কি করে? নিজেকে পর না ভাবলে নিজের প্রতি এতখানি পরোপকার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব? অকস্মাৎ একদিন
নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির। বোধহয় বিলেত যাবার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল। অভিমান ভরে বললাম, চুপি চুপি বিয়েটা সারলে হে, একবার খবরও দিলে না বন্ধুদের। জানি আমাদের ভালোর জন্যই খবর দাওনি। অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাছে কলেরা ধরে, সেই কারণেই কাউকে জানাওনি। কিন্তু না হয় নাই বা খেতাম আমরা, কেবল বিয়েটাই দেখতাম। বউ দেখলে কানা হয়ে যেতাম না তো? কি যে বলো তুমি, বিয়েই হলো না তো বিয়ের নেমন্তন্ন। নিজের উপকার করব তুমি তাই ভেবেছ আমাকে? পাগল। ভাবছি তোতলাদের জন্য একটা স্কুল খুলব। মুখ বধিরদের বিদ্যালয় আছে, কিন্তু তোতলাদের নেই। অথচ কি পসিবিলিটি না আছে তোতলাদের! কীরকম? আমি অবাক হবার চেষ্টা করি। জানো, প্রসিদ্ধ বাগ্মী ডেমোস্থেনিস আসলে কি ছিলেন? একজন তোতলা মাত্র। মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি সারিয়ে ফেললেন। অবশেষে এত বড় বস্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি। সেটা মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলেই হলো, তা অবশ্য বলতে পারি না। বোধহয় ওই দুটোর জন্যই আমি যোগ দিলাম। নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে উঠল। আমারও তাই মনে হয়। আমিও স্থির করেছি বাংলাদেশের তোতলাদের সব ডেমোস্থেনিস তৈরি করব। তোতলা তো তারা আছেই, এখন দরকার শুধু মার্বেলের গুলির। তাহলেই ডেমোস্থেনিস হবার আর বাকি কি রইল? আমি সভয় বললাম, কিন্তু ডেমোস্থেনিসের কি খুব প্রয়োজন আছে এদেশে? সে যেন জ্বলে উঠল। নেই আবার? বক্তার অভাবেই দেশের এত দুর্গতি। লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই আগে, শত সহস্র বক্তা চাই। তা না হলে এই ঘুমন্ত দেশ আর জাগে না। কেন, বক্তৃতা ভালো লাগে না তোমার? থামলে ভারী ভালো লেগে যায় হঠাৎ, কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী। আমার কথায় কান না দিয়ে নিরঞ্জন বলে চলল, তাহলেই দেখো, দেশের জন্যে চাই বক্তা, আর বক্তার জন্যে চাই তোতলা। কেননা ডেমোস্থেনিসের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই সম্ভব। যেহেতু ডেমোস্থেনিস নিজে তোতলা ছিলেন, অতএব ভেবে দেখো, তোতলারাই হলো আমাদের ভাবি আশা ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। যেমন করে ও আমার আস্তিন চেপে ধরল, তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতে হলো। তোতলাদের একটা স্কুল খুলব, সব ঠিক। বিস্তর তোতলাকে রাজিও করিয়েছি, কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পারছি না। একটা নামকরণ করে দাও না তুমি, সেজন্যই এলাম। কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী। চমৎকার। ভারতী মানে বাক্য যাদের নিঃস্ব কিনা থেকেও নেই, তারাই হলো গিয়ে নিঃস্ব ভারতী। ও নাম দেওয়া চলবে না, কারণ রবি ঠাকুর ভাববেন বিশ্বভারতী থেকে নামটা চুরি করেছি। তবে একটা ইংরেজি নাম দাও, স্যানাটোরিয়াম ফর ফ্ল্যাটারিং টাংস। বেশ হবে, কিন্তু বড় লম্বা হলো যে। তা তো হলোই। যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে, কোথাও আটকাচ্ছে না, সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে। তখন তারা সেলাম ঠুকে বিদায় নিতে পারে। নামকে নাম
কোশ্চেন পেপার। হ্যাঁ, ঠিক বলেছ, এই নামটাই থাকলো বলে নিরঞ্জন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে সবেগে বেরিয়ে পড়ল। সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমতলবে। মহাসমারোহে এবং মহাশোরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল। মাঝে মাঝে অদম্য ইচ্ছেও হতো একবার দেখে আসি ওর স্কুলটা, কিন্তু সময় পাচ্ছিলাম না মোটেই। অবশেষে গত গুড ফ্রাইডের ছুটিটা সামনে পেতেই ভাবলাম, না, এবার দেখতেই হবে ওর স্কুলটা। এই সুযোগ আর হাতছাড়া নয়। নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে, আর আমি ওর কাছে গিয়ে ওকে একটু উৎসাহ দেব, এইটুকু সময় হবে না আমার? ধিক আমাকে! মার্বেলের গোলের কল্যাণে নিশ্চয়ই অনেকের তোতলামি সেরেছে এতদিন। তাছাড়া আনুষঙ্গিকভাবে আরও অনেক উপকার, যেমন দাঁত শক্ত, মুখের হাঁ বড়, ক্ষুধা বৃদ্ধি, এসব হয়েছে এবং ডেমোস্থেনিস হবার পথেই অনেকটা এগিয়েছে ছাত্ররা। অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই, এবং যেরকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন, তাতে স্থিনিসেরও বেশি দেরি নেই, হয়ে গেল বলে। ঠিকানার কাছাকাছি পৌঁছতেই বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করল। সেই কোলাহল অনুসরণ করে স্যানাটোরিয়াম ফর ফল্টারিং টাস খুঁজে বের করা কঠিন হলো না। বিচিত্র সাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মুখ বধিরদের বিদ্যালয় নয়। কিন্তু আমার মনে হলো তাই হলেই ভালো ছিল, বরং ওদের কষ্ট লাঘব এবং আমার কানের আত্মরক্ষার পক্ষে। আমাকে দেখেই কয়েকটি ছেলে ছুটে এলো, কা 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 কা, কে চান? দ্বিতীয়টি তাকে বাধা দিয়ে বলতে লাগলো, মা 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 মা, কিন্তু মা মার বেশি আর কিছুই তার মুখ দেখে বেরুল না। তখন প্রথম ছাত্রটি দ্বিতীয় বাক্যকে সম্পূর্ণ করল, মাস্টার, বা 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 বা। আমি বললাম, কাকাকে, মামাকে কি বাবাকে কাউকে আমি চাই না। নিরঞ্জন আছে। ছেলেরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। সে কি, নিরঞ্জনকে এরা চেনে না? এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন, তাকেই চেনে না? কিংবা যার নাম উচ্চারণ সীমার বাইরে, তাকে না চেনাই এরা নিরাপদ মনে করছে? একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে। মনে হলো এই স্কুলের ক্লার্ক। তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন, ও মাস্টার বাবু। এই পর্যন্ত তিনি বললেন, বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি উপরে আছেন। এই ভদ্রলোকও তোতলা নাকি? আমাকে দেখেই নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল। এই যে, অনেক দিন পরে, খবর ভালো? হ্যাঁ? নিরঞ্জন তোতলা হয়ে গেল নাকি? না, ঠাট্টা করছে আমার সঙ্গে। বললাম, তা মন্দ কি? কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না। তোতলামি প্র্যাকটিস করছো কবে থেকে? প্র্যাকটিস করবো কেন? তো তোতলামি আবার কেউ প্র্যাকটিস করে? তবে তোতলামিতে প্রমোশন পেয়েছো বলো। ভাই, হিরান্না বলতে বলতে নিরঞ্জনের দম আটকে যাবার জোগাড় হলো। আমি তাড়াতাড়ি বললাম, হিরণ্যাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয়, না হয় তুমি আমাকে হিরণ্যাক্ষিপুরই বলো। কাশীপুর মধ্যে দ্বিতীয় ভাগ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল,
ভাই হি হি হিরণ্যাকশিপু, আমার এই স্যানাটো টো 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 টো। এবার ওর চোখ কপালে উঠল দেখে আমি ভয় খেয়ে গেলাম। স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত ও সহজ করার অভিপ্রায় বললাম, হ্যাঁ বুঝেছি, তোমার এই স্যানাটোজেন। তারপর নিরঞ্জন রীতিমতো চটে গেল। স্যানাটোজেন? আমার স্কুল হলো গিয়ে স্যানাটোজেন। স্যানাটোজেন তো একটা ওষুধ। আহা, ধরেই নাও না কেন, তোমার স্কুল তো একটা ওষুধ বিশেষ, তোতলামি সারানোর একটা ওষুধ নয় কি? অতঃপর নিরঞ্জন খুশি হয়ে একটু হাসল। ভরসা পেয়ে জিজ্ঞাসা করলাম, তা তোমার ছাত্ররা কদ্দূর ডেমনস্থেনিস হলো? ডিম হলো? অর্ধেক যখন হয়েছে তখন পুরো হতে আর বাকি কি? আমি ওকে উৎসাহ দিলাম। নিরঞ্জন বিষণ্ণভাবে ঘাড় নাড়ে। আর হবে না মা। মার্বেলি মুখে রাখতে পারে না তো কি 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 করে হবে? মুখে রাখতে পারে না কেন? সব গিলে ফেলে। তাহলে আর তোতলামি সারবে কি করে? সত্যিই তো। ও, তুমি নিজেরটা সারিয়ে ফেলো, বুঝলে? রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার, দেরি করা ভালো নয়। হতাশভাবে মাথা নেড়ে নিরঞ্জন জবাব দেয়, আমার যে ডিসপেপসিয়া আছে, হজম করতে পারবো না কেন? ও, ডিসপেপসিয়া? তাহলে তোতলামি সারে না বুঝি? তা কেন? তা আমিও গিলে ফেলি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নিরঞ্জন বলল, আমার কি আর পাথর হজম করবার বয়স আছে? তাই তো, ভারী মুশকিল তো। তোমার চলছে কি করে? ছেলেরা বেতন দেয় তো নিয়ম মতো? সব ফ্রিজে অনেক সাদাসাধ্যি করে আনতে হয়েছে। তবে তোমার চলছে কি করে? কেন? মার্বেল বেচে একজন 10-12টা করে রোজ আনে। ওগুলো মুখে রাখা ভারী শক্ত বটে। বিস্ময়ে অনেকক্ষণ আমি হতবাক হয়ে রইলাম। তারপর আমার মুখ দিয়ে কেবল বেরোলো, বলো কি? যেমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া, অমনি আমার আত্মা পুরুষ চমকে উঠল। হ্যাঁ, আমিও তোতলা হয়ে গেলাম নাকি? না, আর এক মুহূর্ত এই মারাত্মক জায়গায় নয়। 3 লাফে সিঁড়ি টপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর রাস্তায়। সবাই ভালো থাকুন, তোতলারা ভালো হয়ে উঠুক।